উজানের ফলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি, মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বিরামহীন বৃষ্টি। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বিপর্যস্ত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতি, লবণ চাষ, কৃষিকাজ ও মৎস্য আহরণ বাধাগ্রস্ত। সীমান্তে যখন কোনো সংঘাত তৈরি হয় তখন সীমান্ত অর্থনীতি বলে একটা ব্যাপার আছে। সীমান্তের মানুষের যে জীবন জীবিকার যে একটা জায়গা আছে সেটা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে। হিমাগারে প্রতিনিয়ত বাড়ছে আলুর মজুদ, এপ্রিলেই শেষ কৃষকের স্টক, জুন থেকে চলছে সিন্ডিকেটের দাম বাড়ানোর পায়তারা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টি আর উজানের ঢলে ভেঙেছে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলা বেশ কয়েকটি এলাকা। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 10,000 পরিবার। থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরার উপকূলীয় জেলাগুলো। প্লাবিত নিচু এলাকার বাসাবাড়ি, রাস্তাঘাটে পানি জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। খাগড়াছড়িতে বিরামহীন বৃষ্টিতে পানি বেড়েছে সবকটি নদী, ছড়া ও খালে। পানিতে তলিয়েছে ঘরবাড়ি, মাছের ঘের, দুর্ভোগের শত শত পরিবার। পানি থাকায় দীঘি নালার সাথে লংগুদু ও বাখাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ঘর বাড়ি সব ডুবে গেছে, এখানে চলার রাস্তা পর্যন্ত ডুবে গেছে। আমরা অনেক পানির মধ্যে আছি। পানি তো বাড়তে আছে, মানুষের কি করবে, মানুষের সব কিছু চলে গেছে, সব কিছু নিয়ে গেছে। বাসা বাড়িতে পানি মানে এক গলা উচিত। আর মানে এখানে মনে মুসলিম পাড়া মানে খাওয়ার জন্য মানুষ খুব মানে কষ্ট হয়েছে। প্লাবনের খবর জানাতে ফেনী ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন দুই সহকর্মী। শুরুতেই যুক্ত হচ্ছেন ফেনীর আরিফুর রহমান। আরিফ, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? ভাঙা বাঁধ সংস্কারের প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হলো? আরিফ, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর ভাঙা বাঁধ সংস্কারে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হলো? ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সর্বশেষ খবরে আমরা যেটা জেনেছি যে এখানকার দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে যেটা জেনেছি যে এখানে 10,000 পরিবার এই মুহূর্তে পানিবন্দী হয়ে পড়েছে। তবে এখানকার যে সকল বাসিন্দা রয়েছে তারা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে। এখন আপনি দেখছেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যতই বৃষ্টি হচ্ছে এখানকার মানুষের মধ্যে আতঙ্ক আরো বেশি বাড়ছে। কারণ হচ্ছে যে এই যে নতুন নতুন যে কয়েকটি গ্রাম বাকি আছে, এখন সেই গ্রামগুলো প্লাবিত হবে এবং কি ভারতের উজানে যদি বৃষ্টি হয় তাহলে এটির আসলে ভয়াবহতা আরো বেশি বাড়বে। আপনি জানেন যে ভারতের উজানে যতই বৃষ্টি হবে ততই আসলে পানির প্রবাহ এদিকে বাড়তে থাকবে। আমরা এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন এই মুহূর্তে মুহুরী নদীর পানি 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কি ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার যে ইউনিয়ন এখানে হচ্ছে যে 28 গ্রাম মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং কি এখানে হচ্ছে যে 4,000 পরিবার রয়েছে। অন্যদিকে হচ্ছে যে পরশুরাম উপজেলায় যে 3টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, সবকটি ইউনিয়ন এবং হচ্ছে যে পৌরসভা সেখানকার মানুষরা পানিবন্দী হয়ে পড়েছে। সেখানে 6,000 মানুষ এখন বলা চলে যে পানিবন্দী। আমরা এখানকার যে সকল বাসিন্দা রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে শুধু এটি এইবার নয়, আপনি জানেন যে গত 1 জুলাইও এরকম বন্যা হয়েছে, সেখানে 11টি স্থানে বাঁধ ভেঙে 43টি গ্রাম প্লাবিত হয়েছে। এর আগের কথা আমরা যদি বলি, বিগত 8 বছর ধরে এখানকার প্রায় 82টি স্থানে মুহুরী নদী এবং পহুয়া নদীর বাঁধ ভেঙেছে। এখানকার মানুষ যারা রয়েছে, সকল বাসিন্দা যারা রয়েছে, তাদের দাবি হচ্ছে যে তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। এখানকার বাসিন্দারা যেটি বলেছে যে তারা আজকে যে গতকালকে থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং কি উজানে যেভাবে পানি আসছে, মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে, মানুষের যে মাছের ঘের সেটি আসলে ভেসে গেছে। অন্যদিকে হচ্ছে যে আমনের যে তারা যে বীজতলা লাগিয়েছে, তারা যে রোপা আমন লাগিয়েছে, সেগুলো আসলে তলিয়ে গেছে। সহকর্মী আরিফ যুক্ত হয়েছিলেন ফেনী থেকে। খাগড়াছড়ি থেকে যুক্ত রয়েছেন শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, প্লাবিত এলাকার আজকের পরিস্থিতি কেমন?
দেবাশিস, একটি শুরুতে একটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি হয়নি, তবে আকাশ মেঘলা হয়ে আছে। সেই অবস্থার যদি একটু বলি তাহলে খাগড়াছড়ির প্লাবিত এলাকার পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে আমরা সেটি দেখতে পাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি, আর যে সকল প্লাবিত এলাকা ছিল সেখান থেকে আমরা সহকর্মী শাহরিয়ার ইউনুসের সাথে আমাদের সংযোগটি শেষ মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোলার ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে 13 জেলে সহ হয়েছে ট্রলার ডুবি। 5 জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ 8 জন। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শিবচর এলাকার মেঘনা নদীতে মাছ শিকারে যান 13 জেলে। রাতে স্রোতের মুখে ট্রলারটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী একটি ট্রলার দুলাল, নাজিম, সুমন, শাহিন ও মনির নামের 5 জেলেকে উদ্ধার করে। তবে এখনও সন্ধান মেলেনি 8 জেলের। এই 13 জেলের সবার বাড়ি চরফ্যাশনের শুকনো খাল এলাকায়। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বিপর্যস্ত বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলের মানুষ জীবন মৃত্যুর মাঝামাঝি সময় যায় কখনো কখনো। ফেব্রুয়ারি থেকেই বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন জাহাজ চলাচল। মাঝে পুরোপুরি বন্ধ থাকলেও সম্প্রতি ঝুঁকি নিয়েই ওই রুটে চলাচল করছে স্বল্প সংখ্যক ট্রলার। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ওই অঞ্চলের অর্থনৈতিক ক্ষতির চিত্র। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রাহানের ধারাবাহিকে রাজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সঙ্গে আরেক সহকর্মী এহসান আল কুতুবি। বিদ্রোহী থ্রি ব্রাদারহুডের নেতৃত্বে ফেব্রুয়ারিতে মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে লাগাতার আক্রমণ। ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে থাকে নাইক্ষ্যংছড়ি উখিয়া সীমান্তে। ওপারের সংঘর্ষের সময়ে ছোঁড়া মর্টারে মারা যায় 2 জন। তমব্রু, খুমধুম, পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ক্যাম্পগুলো দখল করে নেয় বিদ্রোহীরা। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাখাইনের মংডু পর্যন্ত, আর তাতেই বিপর্যস্ত হতে শুরু করে প্রায় 270 কিলোমিটারের বিস্তীর্ণ সীমান্তবর্তী অঞ্চলের জনজীবন। বর্ডারের পাশে আমাদের লবণের মাঠ আছে, আপনার এই মৎস্য বলেন, আপনার প্রজেক্ট আছে, মৎস্যের চাষাবাদ করে। এখানে স্থানীয় গরিব লোকজন যারা আছে তারা তো খুব অসহায়। সবসময় বোম্বিং হচ্ছে এখানে। তার বোম্বিং হলে এটা কিসের বোম্বিং এটা বলতে পারে না, তবু সবাই আতঙ্ক। আপনার আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় সেন্ট মার্টিনগামী নৌযান চলাচল। স্থবিরতা নেমে আসে প্রায় 20 লাখ টন লবণের যোগান আর কৃষিকাজে। বন্ধ হয়ে যায় টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম। ফলে বড় ধাক্কা লাগে সীমান্তের অর্থনীতিতে। অর্থনৈতিক ক্ষতির 2টা কারণ থাকে। একটা হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের ফর্মাল ট্রেড, যেটা মানে একটা ফর্মাল একটা বাণিজ্যের যে ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে প্রায় 9 কোটি টাকার একটা ফর্মাল বাণিজ্য হয়, সেটা রীতিমতো বন্ধ হয়ে গেছে। কিন্তু আরেকটা ইনফর্মাল আছে, এটা হচ্ছে সীমান্তে যখন কোনো, এটা সারা পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটে, সীমান্তে যখন কোনো সংঘাত তৈরি হয় তখন সীমান্ত অর্থনীতি বলে একটা ব্যাপার আছে। সীমান্তের মানুষের যে জীবন জীবিকার যে একটা জায়গা আছে, সেটা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে। জানা গেছে নাফ নদীর গোলাচর এলাকায় চর জেগেছে, তাই সেন্ট মার্টিন যেতে বাংলাদেশি ট্রলারগুলোকে কিছুটা পথ পাড়ি দিতে হয় নদীর মিয়ানমার অংশ দিয়ে। এতে বেড়েছে ওপার থেকে গুলি ছোঁড়ার ঘটনা। এজন্য বিকল্প চ্যানেলের প্রস্তাব দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। নাম নদী ছাড়া জামিলা হলে একটা বিকল্প রাস্তা, আপনার জিরুবন দিয়ে একটা জেরি করলে মানুষের চলাফেরা রেজি হয়। আর এই জেরিটা নিয়ে বন্দরের মালামূলগুলো যেগুলো নাম নদী দিয়ে এসে কোটি কোটি টাকা রাজস্ব, এটা দিয়েও এই ব্যবস্থা চলতে পারে। এদিকে টেকনাফ ও সেন্ট মার্টিন সীমান্তের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে বিজিবি ও কোস্টগার্ড। নৌযানগুলোকে বাংলাদেশি পতাকা উড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা পরিষ্কারভাবে দুই পক্ষই, বিদ্রোহী পক্ষ এবং অন্যান্য মায়ানমারের বিজেপি, তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের এই ধরনের আর কিছু না হয়, এবং আমরা নিশ্চিত করছি ওই দিক দিয়ে যেসব ট্রলার যাবে তারা যেন বাংলাদেশের পতাকা উঁচু করে ফিক্স করে তারপরে যায়, এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। মিয়ানমারের সংঘাত অব্যাহত থাকায় নাফ নদীতে মাছ ধরতেও জেলেদের সময় বেঁধে দিয়েছেন স্থানীয় প্রশাসন। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খুব স্বল্প সময়ের মধ্যে উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। আর যদি তাই হয় তাহলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে টেকনাফ সেন্ট মার্টিনের মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপুরী দ্বীপ, টেকনাফ, কক্সবাজার।
আজ সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2 আগস্ট সারা দেশে ছাত্র জনতার উপর আবারও গুলিবর্ষণের প্রতিবাদ এবং 9 দফা দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশের প্রতিটি জেলার কেন্দ্রস্থলে একযোগে বিক্ষোভ মিছিল হবে। রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এতে ছাত্র, শিক্ষক, আইনজীবী, সংবাদকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষকে সামিল হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। এদিকে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 158 সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ 3 দফা দাবি তাদের। আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটটি হাইকোর্টের আগামীকালের কার্য তালিকায় এসেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় তালিকার 10 নম্বরে রয়েছে রিটটির অবস্থান। এর আগে বুধ ও বৃহস্পতিবার বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি SM মাসুদ হুসাইন দোলন অসুস্থতার কারণে ছুটিতে থাকায় বসেনি ডিভিশন বেঞ্চ। ফলে ঝুলেই ছিল আলোচিত এই রিটের শুনানি ও আদেশ। কোটা সংস্কার আন্দোলনে সরাসরি গুলি না করা নিয়ে 2 দিন ধরেই চলে দীর্ঘ শুনানি। যুক্তি পাল্টা যুক্তি, বাক বিতণ্ডা আর হট্টগোলে উত্তেজনা ছড়িয়েছিল এজলাসে। তাই আদেশ নিয়ে রয়েছে সবারই আগ্রহ। এদিকে আন্দোলনের সময় গুলিতে 16 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় রিটে। সেটির শুনানিও আগামী সপ্তাহে হওয়ার কথা। প্রতিনিয়ত অবাক করছে আলুর বাজার। গত 3 বছরে দাম বেড়েছে দ্বিগুণ। হিমাগারে মজুদ হচ্ছে আগের তুলনায় বেশি। ব্যবসায়ীদের দাবি, আলু আবাদ ও সংরক্ষণের খরচ বেড়েছে, তার উপর জমি থেকেই আলু কিনে নিচ্ছেন কোল্ড স্টোরেজ মালিক আর বড় বেনিয়ারা। জুন মাসে কৃষকের মজুদ ফুরালেই দাম বাড়ানোর সিন্ডিকেট করছেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। আলু ছাড়া বাংলাদেশের চলেই না। বছরে চাহিদা প্রায় 80 লাখ টন, কিন্তু উৎপাদন হয় আরও বেশি। তারপরও গত 3 বছর ধরে আলুর দাম বাড়ছে। শেষ 1 বছরেই দর বেড়েছে প্রায় 50 ভাগ। রাজধানীতে আলুর সবচেয়ে বড় আড়ত কারওয়ান বাজার। সপ্তাহে 7 দিনই এখানে যোগান আসে রংপুর, জয়পুরহাট, বগুড়া আর মুন্সিগঞ্জ থেকে। সব দোকানে ডায়মন্ড কিংবা সাদা আলুর মজুদ বেশি। জানা গেল প্রতিটি 65 কেজির বস্তা এখানে বিকোচ্ছে 3200 টাকায়, অর্থাৎ কেজিতে দাম পড়ছে 50 টাকা। পাশেই পাইকারি ব্যবসায়ীরা পাল্লা হিসেবে সেই আলু বিক্রি করছেন 55 টাকা দরে। জানালেন ব্যবসায় ভাটা পড়েছে, কেননা চড়া দামের কারণে আলু থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নিম্নবিত্তরা। প্রয়োজন না হলে কিনছেন না মধ্যবিত্তরাও। এরা বাজার কমলে বেচে না। হিমাগলরা স্টক পার্টি কলেস্টোর দোষ না, যা জায়গা বলে মুজুম দাম বলে, যেমন আমি 10,000 বস্তা আলু রাখছি, আমি বাজার কমছে বেচতেছি না, অটোমেটিক বাজার বেড়ে যায়। চাষের দাম বাইরে গেছে, সারের দাম বাইরে গেছে, বদলির দাম বাইরে গেছে। জমিন আগামীতে তো যেই জমিন গেছে বার রাখছে 2000 টাকা, এই বছর এই জমিন 5000 টাকা গন্ডা। দোকানদারি মধ্যে কোনো গুজার হইতেছে না। প্রত্যেক মাসে 5000, 6000, 7000 টাকা রোজগার দিতেছে। মানে ব্যবসা ধরছি, এই লোকের টাকা বানা, ওই লোকের টাকা বানা, ছাড়তেও পারি না। আমার ফ্যামিলিতে আলু লাগে মনে করেন নিম্নে ধরেন 2 কেজি, হয়তো 2 দিন খেতে পারি, কিন্তু এখন সেখানে আমি আলুর দাম বাড়াতে আমি নিতেছি মাত্র 1 কেজি। অনেক ক্ষেত্রে আমি আধা কেজিও নেই, কারণ আদার সদাগুলি তো আমাকে করতে হয়। ভাবতে অবাক লাগে। আমাদের ছোটবেলা তো বটেই, কয়েক বছর আগেও আলু খেয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তেরও নানা ধরনের খাবারের চাহিদা মেটানো গেছে এবং সেই আলুর দাম স্বাভাবিক ছিল। কিন্তু গত কয়েক বছরে সেই আলুর দাম বেড়ে অস্বাভাবিক হয়ে গেছে এবং সেটির ব্যাখ্যা হিসেবে নানা ধরনের যুক্তি দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে একটি বিষয় পর্যবেক্ষণ করে দেখা গেছে, জুন মাসে যখন কৃষকের কাছে আলুর মজুদ শেষ হয়ে আসে, এরপরই জুলাই থেকে আগস্ট মাসে আলুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। গত 3 বছরে এই প্রবণতা বেশ ভালোভাবেই লক্ষ্য করা গেছে। সরকারি হিসাবে 25 ভাগ অপচয় ধরে দেশে আলুর উৎপাদন 1 কোটি টনের বেশি, যার 60 ভাগই সংরক্ষণ হয় হিমাগারে খাবার হিসেবে। এর মধ্যে 10% কোল্ড স্টোরেজ মালিকদের, 10 ভাগ কৃষকের আর বাকি 40 ভাগ মজুতদারদের। এর বাইরে সব আলু বীজ হিসেবে রাখা হয় পরের মৌসুমের জন্য। হিমাগার মালিকদের দাবি, সরকারি হিসেবের চেয়ে গত মৌসুমে উৎপাদন কম হয়েছে, তাই জুন নয় এপ্রিলেই শেষ হয়ে গেছে কৃষকের স্টক। হয়তোবা পরিবহন সংকট দেখাচ্ছে তারা, বা ব্যবসায়ীরা ওইভাবে আলু নিচ্ছে না। রাস্তাঘাটে তো নিরাপত্তার অনেক সমস্যা, এই জন্য রাস্তাঘাটে হয়তো আলুটা কম যাচ্ছে। খুচরা ব্যবসায়ী আছে, ওরা একদম বেশি লাভ করতেছে। ওরা চিন্তা করতেছে যে 1 বস্তা অথবা 2 বস্তা আলু 100 কেজি, 150 কেজি, 200 কেজি আলু বিক্রি করে 1000 টাকা লাভ করার চিন্তা করতেছে। দেশে আলু আবাদের নতুন মৌসুম শুরু হবে নভেম্বরে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।